নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন এপিসোড নিয়ে। আপনারা সকলেই জানেন যে আগামীকাল আরেকটা ডার্বি, আমরা আরেকটা ডার্বির সম্মুখীন হতে যাচ্ছি। হ্যাঁ, আগামীকাল আইএফএ শিল্ডের ফাইনাল এবং সেখানে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্ট। তো এই ডার্বি অনেক কাঙ্ক্ষিত একটা ডার্বি, মানুষের কাছে কিন্তু এর একটা আলাদা মাহাত্ম্য। এবং এই এই যেই দিনটা ডার্বি হয় সেই দিন কিন্তু পুরো কলকাতা একদম সল্টটেকমুখী হয়ে যায়, যুবভারতী ক্রীড়াঙ্গনের অভিমুখী হয়ে যায় পুরো কলকাতাবাসী। এবং একটা উত্তেজনা নিয়ে এবং সবাই মনে একটা আশা আকাঙ্ক্ষার একটা কি বলবো চলতে থাকে। তো সেই দিনটা আসতে চলেছে আগামীকাল। তো এই ডার্বি নিয়ে কিছু ম্যাচ বিশ্লেষণ করার জন্যেই আসলে এই ভিডিওটা করা। কি হতে যাচ্ছে বা কি কম্বিনেশনের টিম হবে, কোন টিম এগিয়ে কোন টিম পিছিয়ে, তো সেটাই একটু বিস্তারিত আলোচনা এখন করবো আপনাদের সঙ্গে। তো আপনাদের একটাই অনুরোধ, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও লোক এই ভিডিওটা দেখতে পারে। এবং আমি এখানে টিম কম্বিনেশন বানাতে গিয়ে আমি কিছু অপশান আমি রাখবো। এবং যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোন অপশানটা ভালো লাগলো, আপনারা আমাকে চ্যাট করে জানাতে পারেন যে কোন ফার্স্ট 11 ইস্টবেঙ্গল চুজ করতে পারে। তো এখন ম্যাচ প্রসঙ্গে আসি বা টিম প্রসঙ্গে আসি। এই ম্যাচে কে এগিয়ে কে পিছিয়ে। প্রথমেই বলে রাখি যে ডার্বি এমন একটা মানে ম্যাচ, যেই ম্যাচে কিন্তু কোনো প্রতিপক্ষ এগিয়ে বা পিছিয়ে থাকে না। এটা আমরা অতীতেও অনেক দেখেছি যে অনেক আর্ন করা টিম নিয়েও কিন্তু অনেক মানে কি বলবো নামি দামি সমৃদ্ধ প্লেয়ারের টিমকেও কিন্তু হারিয়েছে এই ডার্বিতে। এটা দুপক্ষের থেকেই হয়েছে। তো অতএব ডার্বি নিয়ে কিন্তু কোনো আগাম কিছু বলাটা মানে ঠিক মানে কি বলবো বুদ্ধিমানের পরিচয় নেয়, কেন এই ডার্বিতে যা খুশি হতে পারে। এবং এবং এই ম্যাচটা অলওয়েজ 50-50। অনেকে বলে যে এটা নার্ভের লড়াই, ওই দিন যে টিমের প্লেয়াররা নার্ভ শক্ত করে খেলতে পারবে তারাই এই ম্যাচে বিজয়ী ঘোষণা হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই ডার্বিতে কে এগিয়ে কে পিছিয়ে এটা বলাটা কিন্তু খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো 50-50 ম্যাচ। তো মানে তা সত্ত্বেও বলতে গেলে যদি বলতে হয় যে কোন টিমের কি অবস্থায় দাঁড়িয়ে আছে, তো সেই দিক থেকে আমরা যদি পজিশন ওয়াইজ একটু দেখি যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্ট কে কোথায় দাঁড়িয়ে, তাহলে কিন্তু একটা বাস্তব চিত্র একটা আমরা পাবো। সেদিক থেকে দেখতে গেলে প্রথমে যদি আমরা গোলকিপার পজিশন নিয়ে একটু কথা বলি, সেই দিক থেকে মোহনবাগানের গোল পোস্টের নিচে দাঁড়াবে বিশাল কায়েত এবং ইস্টবেঙ্গলের গোল পোস্টের নিচে সম্ভবত দাঁড়াতে চলেছে গিল। তো এখন যদি এই পজিশন নিয়ে আলোচনা করি, আমার মতে, ব্যক্তিগত মতে কিন্তু এখানে মোহনবাগান সুপার জায়েন্টই এগিয়ে থাকবে। কেন, বিশাল কায়েতের একটা আলাদা এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক দিন ধরে কিন্তু সে মোহনবাগান টিমের সঙ্গে রয়েছে, তার সঙ্গে টিমের অন্যান্য প্লেয়ারের বোঝাপড়া অনেক ভালো এবং সে কিন্তু অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছে আমাদের, অনেক ডার্বি ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছে এবং সে কিন্তু এখন ফর্মের তুঙ্গে রয়েছে। সেই দিক থেকে আমি বলতে পারি অ্যাজ পার মাই প্রেডিকশন, গোলকিপার পজিশনে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট 1 পয়েন্ট হলেও এগিয়ে রয়েছে। এবার সেকেন্ড যে পজিশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্স লাইন। এখানে রাইট ব্যাক, সেন্টার ব্যাকে 2 জন এবং লেগ ব্যাকে 1 জন। এখন এই পজিশনে যদি আমরা আলোচনা করি, রাইট ব্যাকে ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাকিব এবং মোহনবাগান সুপার জায়েন্টের আশিস রায়। স্টপারে, রাইট স্টপার পজিশনে ইস্টবেঙ্গলের হয়ে খেলবে সিভিলে, সেক্ষেত্রে হয়তো ওদের অ্যালবার্টো রড্রিগোস খেলবে। এবং লেফট সেন্টার ব্যাকে খেলবে হয়তো ওদের টম অ্যালট্রেড এবং আমাদের আনোয়ার আলী। এবং লেগ ব্যাকে ওদের সুভাশিস বোস আর আমাদের জয় গুপ্তা।
তো এই প্লেয়ারগুলোর তুল্যমূল্য বিচার যদি আমরা করি, আমি কিন্তু এখানেও মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে রাখবো। বিশেষ করে মোহনবাগানের দুটো ফরেন ডিফেন্ডার খুবই ভালো ফর্মে আছে এবং তারা গত বছর থেকে একসঙ্গে এই টিমে খেলছে, তাদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে উঠেছে। লেফট ব্যাকে ভারতবর্ষের এখন 1 নম্বর লেফট ব্যাক বলতে পারেন শুভাশিস বোস রয়েছে, এবং রাইট ব্যাকে রয়েছে আশিস রায়। সে কিন্তু অনেক বড় ম্যাচের খেলা প্লেয়ার। তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলে কিন্তু রাকিব ডান দিকটা এখনও একটু তুলনামূলকভাবে আমি বলবো এখনও একটু নড়বড়ে, যদিও রাকিব খুব ভালো ফুটবল উপহার দিয়েছে আমাদের লাস্ট 5-6টা ম্যাচে। তার পারফরমেন্স খুবই ভালো হয়েছে। তৎসত্ত্বেও আমি বলবো যে রাইট ব্যাক পজিশনটা ইস্টবেঙ্গল এখনও একটু উইক আছে, এবং লেগ ব্যাকে জয় গুপ্তার ইনক্লুশন কিন্তু নো ডাউট ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনকে অনেক শক্তিশালী করেছে। তো ওভারঅল আমি যদি বলি, আমি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকেই এগিয়ে রাখবো 0.5 হলেও। তা সর্বোপরি এর ওপরে কিন্তু রয়েছে মেহতাব সিংয়ের মতো একটা সেন্টার ব্যাক, যে কিন্তু ভারতীয় দলে খেলা একটা সেন্টার ব্যাক, এবং এরও কিন্তু অনেক বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো আমি যদি সাবস্টিটিউট লাইন এবং এক্সিস্টিং টিমের যদি ডিফেন্স লাইন আমি কম্পেয়ার করি, সেখানে আমি 0.5 হলেও আমি মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে রাখবো। এবার আসি মিডফিল্ড পজিশনে। একটা কথা সবাই বলে যে মিডফিল্ড হচ্ছে যে কোনো ম্যাচের মানে যে কোনো টিমের একটা হৃৎপিণ্ড বলা যায়, এবং মিডফিল্ড যদি ঠিকঠাক কাজ করে তাহলে কিন্তু সেই ম্যাচটা সেই টিমের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আমরা যদি দেখি মিডফিল্ড পজিশনে কিন্তু আমি নির্দ্বিধায় বলে দিতে পারি এখানে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে মিডফিল্ড পজিশনে। এর কারণ হচ্ছে ইস্টবেঙ্গল মিডফিল্ডে 3 জন বিদেশি খেলাচ্ছে, মৃগুয়েল রশিদ এবং সাউল ক্রেসপো। তার সঙ্গে রয়েছে জিকসন সিং, মহেশ এবং সৌভিক চক্রবর্তীর মতো অভিজ্ঞ মিডফিল্ডার, অভিজ্ঞ প্লেয়ার। সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু পুরোটাই ভারতীয় প্লেয়ারদের ওপরে নির্ভরশীল। যদি আমরা মিডফিল্ড পজিশনটা কথা বলি, আপুইয়া বলুন, সাহাল বলুন, অনিরুদ্ধ থাপা বলুন, দীপক টাংরি বলুন, পুরোটাই কিন্তু ডোমেস্টিক প্লেয়ারের ওপর নির্ভরশীল। যদি খুব হয় সেক্ষেত্রে রবসনকে হয়তো হাফে খেলিয়ে দেখতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো কিন্তু মিডফিল্ড পজিশনে কিন্তু ইস্টবেঙ্গল এই মোহনবাগান সুপার জায়ান্টের থেকে এগিয়ে আছে। 1 পয়েন্ট হলেও এগিয়ে আছে, 1 পয়েন্টকে আমি বলবো 2 পয়েন্ট হলেও এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল এফসি। এবার আমি যদি স্ট্রাইকিং লাইন মানে আপফ্রন্টে আসি, সেক্ষেত্রে আমি কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে রাখবো। কেন? মোহনবাগান সুপার জায়ান্টের হাতে এই পজিশনে এমন কিছু প্লেয়ার আছে, বিশেষ করে বিদেশি, ম্যাকলারেন্স বলুন, ডিমি বলুন, বা জেসন কামিংস বলুন, তার মধ্যে 2 জন তো বিশ্বকাপার। দিমিত্রি পেট্রারসও কিন্তু বড় ম্যাচের প্লেয়ার, বড় ম্যাচে কিন্তু গোল করে জিতিয়েছে তার দলকে। তো এই 3টে প্লেয়ার কিন্তু আপফ্রন্টে থাকার জন্যে মোহনবাগান সুপার জায়ান্ট আপফ্রন্ট বিভাগে অনেকটা এগিয়ে থাকবে। তার সঙ্গে যোগ হবে আমাদের লিস্টন কোলাসও থাকবে, কিয়ান নাসিরি থাকবে, মনবীর সিং হয়তো থাকতে পারছে না চোটের কারণে, ঠিক জানা নেই আমার। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো আপফ্রন্টে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে। তো এই যে 4টে পজিশন নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে দেখা গেল 3টে পজিশনে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে এবং একটা পজিশনে ইস্টবেঙ্গল এগিয়ে। তো সেই দিক থেকে দেখতে গেলে ধারে ভারে কিন্তু নো ডাউট যে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রয়েছে। কেন? কারণটা হচ্ছে ওদের কিন্তু বড় ম্যাচ প্লেয়ার রয়েছে, বড় ম্যাচের প্লেয়ার রয়েছে, যারা কিন্তু যে কোনো সময় ম্যাচের রং পাল্টে দিতে পারে। যেমন আমি বললাম আপফ্রন্টে ওদের 3টে প্লেয়ার যে রয়েছে, ম্যাকলারেন, জিমি প্লাস জেসন কামিংস, এরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তার সঙ্গে যোগ হয়েছে কিন্তু রবসনের মতো ব্রাজিলিয়ান স্কিল।
তো সেদিক থেকে ওভারঅল আমি যদি দেখি, আমি বলবো যে নো ডাউট মোহনবাগান সুপার জায়ান্ট ধারে ভারে সব অভিজ্ঞতা সব দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে রয়েছে। কিন্তু আগে আমি একটা কথাই বললাম যে ডার্বিতে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখা যায় না, এখানে 50-50 হয় ম্যাচটা, এবং যেদিন খেলাটা হবে সেই দিন প্লেয়াররা কি মানসিক অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করে কোন টিম এই ডার্বিটা জিতবে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু ধারে ভারে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে রয়েছে আমার হিসেবে। তো এবার আমি ইস্টবেঙ্গল টিম কম্বিনেশনটা কি হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনায় আসব। তো এই আলোচনায় আসার আগে আমি একটা কথা বলে রাখি, এই ম্যাচটা কিন্তু আমাদের কোচ অস্কার বুজনের জন্যে খুবই একটা মানে কি বলবো, মানে অগ্নি পরীক্ষা বলতে পারেন। কেন, তার হাতে এবার এই বছর এত অপশান, এবং এই বছর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দুটো জিনিস আমার খুব চোখে পড়েছে, মানে খুব একটা বলবো আমি অ্যাডভান্টেজ নিয়ে ইস্টবেঙ্গল খেলতে নামবে আগামীকাল। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে কোনো চোট আঘাত নেই, যেটা কিন্তু এত বছরের মধ্যে এবছর প্রথম আমি দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল ক্লাবে কোনো প্লেয়ারের সেইভাবে কোনো চোট আঘাতের মধ্যে পড়েনি। এটা কিন্তু যেটা মনে হচ্ছে প্রপার প্রি সিজনের ফল। টাইমে তারা প্রি সিজনটা করেছে, খুব আগেও করেনি আবার খুব দেরি করেও করেনি, যার ফল হচ্ছে কিন্তু প্লেয়ারদের ফিটনেসটা এখন কিন্তু মোটামুটি ভালো জায়গায় আছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইড আমি বলবো। আরেকটা পজিটিভ সাইড আমি যেটা বলবো, যেটা অস্কার বুজো প্লেয়ারদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে, সেটা হচ্ছে কার্ড দেখার প্রবণতা। ইস্টবেঙ্গল প্লেয়াররা কিন্তু বিশেষ করে লালনুনচুঙ্গা কিন্তু এবার রেড কার্ড এখনও পর্যন্ত দেখেনি, না করে হলো এই সিজনে অলমোস্ট 6 থেকে 7টা ম্যাচ হয়তো খেলে ফেলেছে লাল, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে মাথা গরম করে লাল কার্ড বা বাজে ফাউল করে লাল কার্ড এখনও দেখেনি। এটার কৃতিত্ব কিন্তু অবশ্যই আমাদের কোচ অস্কার বুজনকে দিতে হবে, যেটা কিন্তু লাস্ট ম্যাচের পোস্ট ম্যাচ কনফারেন্সে কিন্তু উনি এসে বলেছে এই কথাটা, যে যেভাবে নামধারী মারপিট করছিল তাতে আমার ভয় হচ্ছিল। আমাদের দুজন প্লেয়ারের কথা বলেছে উনি, একজন লাল আর একটা মৃগুয়েল, মানে উনি জানেন এই দুজনের মাথা গরম, তারা যে কোনো সময় মাথা গরম করে লাল কার্ড দেখে খেলতে পারত, কিন্তু উনি থ্যাঙ্কফুল তাদের কাছে যে তারা সেই জিনিসটা করেনি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি কিন্তু এই দুটো অ্যাডভান্টেজ আমি বলবো যে ইস্টবেঙ্গলের পক্ষে এখনো পর্যন্ত। এবার যদি আমরা টিম কম্বিনেশন প্রসঙ্গে আসি, যে কি টিম হতে পারে, এখানেও কিন্তু অস্কার বুজো কাছে খুবই কি বলবো একটা কঠিন কাজ। কেন, আমরা এতদিন ধরে যে খেলাটা দেখেছি ইস্টবেঙ্গলের, তাতে করে দেখেছি অস্কার বুজন কিন্তু মিডফিল্ড পজিশনটাতে ডমিনেট করতে চাইছে, এবং উনি যে স্ট্র্যাটেজিতে খেলেন সেটা হচ্ছে যে মিডফিল্ডে উনি বলটা কন্ট্রোল করবেন, এবং মিডফিল্ড থেকে উনি বলটা পুরো খেলাটা চালনা করবেন। এতে কি হচ্ছে, এই জন্যে উনি 3টে ফরেন মিডফিল্ডারকে ব্যবহার করছেন। এক্ষেত্রে কি হচ্ছে, যখনই মিডফিল্ডের কাছে বলটা বেশি থাকছে, বল হোল্ডিংটা বেশি থাকছে, পজিশনাল ফুটবল যাকে বলে, যখনই আমাদের মিডফিল্ডারের কাছে বলটা বেশি থাকছে, হচ্ছে আমাদের ডিফেন্সের উপরে চাপটা অনেকটা কম পড়বে, ডিফেন্স অনেক ফ্রিলি খেলতে পারবে, এবং সেখান থেকে মিডফিল্ড থেকে কিন্তু মানে খেলাটা তৈরি হবে, এবং আপফ্রন্টের প্লেয়াররা বল পাবে, উইং থেকে ধরুন, ভেতর থেকে ধরুন। তো এই জিনিসটা উনি এতদিন করে এসছেন, এবং এই জন্য উনি মিডফিল্ডটাকে স্ট্রং করে উনি খেলাটা খেলতে চাইতেন। এবার মুশকিল হচ্ছে এই বড় ম্যাচে এখানে কঠিন প্রতিপক্ষ, সেখানে 4টে বিদেশি বাছা পজিশন ওয়াইজ কিন্তু খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে অস্কারের পক্ষে। এবং মুশকিলটা আরও একটা মুশকিল হচ্ছে, ধরুন অস্কার 4টে প্লেয়ারকে বাছলো, এবার সেই 4টে প্লেয়ার নামার ফলে হয়তো কিছু অঘটন ঘটে গেল, তখন কিন্তু সে কাঠগড়ায় দাঁড়াবে। তখন নিন্দুকেরা বলবে যে ওনাকে না নামিয়ে কেন এই টিমটা সেট করলো, মানে শাখের করাতের মতো অবস্থা হয়ে গেছে ওনার। হ্যাঁ, মানে কি করবে এখন, মানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, এবং আমার মনে হয় যে উনি কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যে 4টে ফরেনারকে উনি কোন কোন পজিশনে খেলাবেন।
তো এইটা বিশ্লেষণ করতে গিয়ে আমি কিছু 4-5টা অপশান আমি আপনাদের দেব এবং আমি 4-5টা টিম কম্বিনেশনও আপনাদের সামনে তুলে ধরবো। এবার এখান থেকে আপনাদের কোনটা পছন্দের অপশান সেটা আপনারা আমাকে জানাবেন। অপশান 1, অপশান 2, অপশান 3, অপশান 4 এরকমভাবে আমি জানাবো আপনাদের। এবার আমি এখানে কি হতে পারে, এখানে দেখুন প্রথম যেটা করতে পারে অস্কার বুজো, পুরোটাই ইন্ডিয়ান ডিফেন্সে গিয়ে উনি 4টে বিদেশি, 3জন মিডফিল্ডে, 1জন আপফ্রন্টে খেলাতে পারেন। এটা একটা অপশান হতে পারে। সেকেন্ড অপশান হচ্ছে উনি পুরোটাই ডোমেস্টিক, আপফ্রন্টটা পুরোটাই ডোমেস্টিক প্লেয়ার দিয়ে সাজালেন। সেক্ষেত্রে উনি 3টে ফরেনারকে মিডফিল্ডে এবং 1টা ফরেনারকে ডিফেন্সে উনি নামিয়ে আনলেন। এটা হলো সেকেন্ড অপশান। থার্ড অপশান কি হতে পারে? থার্ড অপশানের ক্ষেত্রে কিন্তু আবার 1-2টো ভ্যারিয়েশন থাকবে। থার্ড অপশানে কি হতে পারে? 1-2-1, মানে 1টা ফরেনার উনি রাখলেন ডিফেন্সে, 2টো ফরেনার রাখলেন উনি মিডফিল্ডে, আবার 1টা ফরেনার রাখলেন উনি আপফ্রন্টে। এখানেও কিন্তু ওনাকে কিছু কম্বিনেশন করতে হবে। এবার যদি ডিফেন্সে যাই, ডিফেন্সে 1টা ফরেনার সিভিলে থাকবে, মিডফিল্ডে 3জনের মধ্যে 2জনকে খেলাতে হবে এবং আপফ্রন্টে আমার মনে হয় হামিদকে দিয়ে স্টার্ট করবে উনি। যদি হিরুসি নামে সেটা সারপ্রাইজ প্যাকেজ হবে হয়তো। তো এবার এইভাবে 4-5টা অপশান আমি আপনাদের সামনে তুলে ধরছি যে এই 4-5টা অপশান থেকে হয়তো উনি টিম তৈরি করতে পারেন। কেন অস্কার যে টিম নামাচ্ছে এটা কিন্তু পুরোপুরি আনপ্রেডিক্টেবল, মানে আমরা ধরছি এক, উনি কিন্তু নামাচ্ছে আর এক। লাস্ট ম্যাচে উনি যে টিমটা নামিয়েছে এটা কিন্তু অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। উনি পুরোটাই ভারতীয় ফরওয়ার্ডে গিয়ে উনি একটা ফরেন ডিফেন্ডার, 3টে ফরেন মিডফিল্ডে উনি খেলিয়েছিলেন। তো চলুন একবার দেখে নিই অপশানগুলো, কি অপশান এগুলো। আমরা যদি প্রথম অপশানটা দেখি, প্রথম অপশানে যেই টিমটা হতে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো গোলে গিল, রাইট ব্যাকে রাকিব, তারপর আপনার রাইট স্টপার ব্যাকে লাল, লেফটে আনোয়ার, লেফট সিবিতে, এবং লেফট ব্যাকে থাকবে জয়গুপ্তা। দ্যার ইজ নো আদার চয়েস। এর মধ্যে 3টে থাকবে আপনার ফরেন মিডফিল্ডার, মিগুয়েল, রশিদ অ্যান্ড সাউল ক্রেসপো। এবার আপফ্রন্টে যদি আসি, আপফ্রন্টে 1টা ফরেনার থাকবে, হামিদ আদাদ। রাইটে আমি রাখবো মহেশকে, লেফটে রাখবো আমি বিপিনকে। আমি রাইটে কেন মহেশকে রাখছি? মহেশকে এই কারণে রাখছি, আমি রাইটে একজন লেফট ফুটেড ইনভার্টেড রাইট উইঙ্গার আমি ব্যবহার করতে চাইছি, যেমন উনি বিষ্ণুকেও ইউজ করেন। এবং সেখানে কিন্তু আমি দেখেছি বিষ্ণু আর বিপিনের মধ্যে কিছুক্ষণ খেলার পরে উইং চেঞ্জ হয়। তো এখানে আমি মহেশকে রাইট উইংয়ে রাখছি, লেফট উইংয়ে বিপিনকে রাখছি, মাঝখানে হামিদকে রাখছি। তো এটা হলো আমার ফার্স্ট অপশান। তো এই ফার্স্ট অপশানটা আমি একটু তুলে ধরছি আপনাদের সামনে স্ক্রিনে, সো দ্যাট আপনারা একটু দেখে নিতে পারেন যে ফার্স্ট অপশানটা কি হতে যাচ্ছে। এবার আমি আসি সেকেন্ড অপশানে। সেকেন্ড অপশানে আমি রেখেছি, এক্ষেত্রে আমি পুরো আপফ্রন্টটাকে পুরো ভারতীয় প্লেয়ার দিয়ে আমি সাজিয়েছি, আর ডিফেন্সে 1জন ফরেনার আর মিডফিল্ডে যথারীতি 3জন ফরেনার থাকছে। সেক্ষেত্রে আমার টিম হবে রাইটে রাকিব, আর রাইট স্টপার ব্যাকে সিভিলে, লেফট স্টপার ব্যাকে আনোয়ার এবং লেফট ব্যাকে জয়গুপ্তা। আর 3টে মিডফিল্ডার যেরকম আছে সেরকম থাকবে, মিগুয়েল, রশিদ অ্যান্ড সাউল ক্রেসপো। আর আপফ্রন্টে মহেশ, ডেভিড অ্যান্ড বিপিন সিং। এটা আমার হলো অপশান 2। এই অপশান 2তে গেলে কিন্তু একটু রিস্ক থেকে যাবে। কেন আমি বলছি, তাতে কিন্তু মোহনবাগান ডিফেন্ডারটা অনেক খোলা মনে খেলতে পারবে, ওরা কিন্তু অনেকটা ওপরে উঠে আসবে। সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল টিমের ওপর অনেকটা চাপ পড়ে যাবে।
যেটা কিন্তু একজন ফরেন স্ট্রাইকার যদি রাখা হয় তাহলে কিন্তু তারা মোহনবাগান ডিফেন্ডার একটু চাপের মধ্যে থাকবে। এটা যদি পুরোপুরিভাবে ইন্ডিয়ান ডিফেন্ডারে ইন্ডিয়ান আপফ্রন্টে চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে মোহনবাগান ডিফেন্ডাররা অনেক খোলা মনে খেলতে পারবে, অনেক ফ্রি মাইন্ডে খেলতে পারবে এবং তাদের উপর কিন্তু সেইভাবে একটা চাপ থাকবে না। সিমিলারলি আমি যে প্রথম অপশানটা বলেছিলাম সেখানে যখন চারজন আমাদের ভারতীয় স্টপার খেলছে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের আপফ্রন্টের যে আক্রমণের ভাগে যে প্লেয়ারগুলো রয়েছে, বিশেষ করে ম্যাকলারেন বলুন, জেসন কেমিংস বলুন বা ওইদিকে রাফসান বলুন, ওরাও কিন্তু অনেক ফ্রি মনে খেলবে এবং তাদের মনের মধ্যে কিন্তু একটা থাকবে যে ডিফেন্সে কোনো ফরেন প্লেয়ার নেই ইস্টবেঙ্গলের, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের ওপরেও অনেকটা চাপ পড়বে এবং সেক্ষেত্রে মিডফিল্ডকে অনেক বেশি ওয়ার্কলোড নিতে হবে। তো সেটাও কিন্তু আমার মনে হয় একটু রিস্কি প্রপোজিশন হয়ে যাবে আমাদের ইস্টবেঙ্গল টিমের পক্ষে। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি চারটে ফরেনার ক্ষেত্রে তিনটে ফরেন মিডফিল্ড নিয়ে খেলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের একটু রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে, টিমটা কিন্তু ঠিক ব্যালেন্স হবে না। কেন টিমটা আমরা যেই টিমের প্রতিপক্ষের এগেনস্টে খেলছি সেটা কিন্তু অনেক শক্তিশালী প্রতিপক্ষ এবং আমাদের ভারতবর্ষে এখন অন্যতম সেরা টিম বলতে পারি। তো তাদের এগেনস্টে খেলতে গেলে কিন্তু দলটাকে অনেক ব্যালেন্স করতে হবে। কেন নামধারী এফসি বা সাউথ ইউনাইটেডের সঙ্গে খেলা আর মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে খেলা কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো সেইভাবে কিন্তু কোচকে অনেক বুদ্ধি এবং বিবেচনা করে টিমটাকে নামাতে হবে এবং এখানে কিন্তু যদি কিছু ভুলভাল ডিসিশন হয়ে যায় তাহলে কিন্তু সব দায় কোচের ওপর এসে পড়বে, সেটা কিন্তু কোচকে মাথায় রাখতে হবে এই কথাটুকু। এবার আমি যদি থার্ড অপশানে আসি, থার্ড অপশানে আমি আপনাদের আগেই বললাম সেটা কি হচ্ছে 1-2-1, মানে একটা ডিফেন্ডার ফরেনার, দুটো মিডফিল্ডার ফরেনার এবং একটা আপফ্রন্টে ফরেনার। তো এক্ষেত্রেও কিন্তু আপনাকে দুটো তিনটে কম্বিনেশন আপনি পাবেন এবং আমি থার্ড অপশান যেটা যাচ্ছি সেটা হচ্ছে রাইট ব্যাকে রাকিব, তারপর সিবিলে আনোয়ার জয়গুপ্তা এবং মিডফিল্ডে এক্ষেত্রে আমি দুজন ফরেনার রেখেছি, একটা হচ্ছে মিগুয়েল আর একটা হচ্ছে রাশিদ। সাউলকে আমি রাখিনি, সাউলকে আমি সাবস্টিটিউটে রেখেছি এবং তার সঙ্গে আমি ডিফেন্স মিডফিল্ডে রেখেছি জিকসন সিংকে আমি তাদের সঙ্গে রেখেছি। আপফ্রন্টে আমার আগে যে ছিল সেম থাকবে, মহেশ, হামিদ অ্যান্ড বিপিন সিং। এক্ষেত্রে কি হবে, এই টিমটা নামানোর পরে যদি টিমটা ঠিক কম্বিনেশন ধরে রাখতে না পারে সেক্ষেত্রে জিকসান সিং যদি ঠিকঠাক পারফর্ম না করতে পারে তাহলে মহেশকে মিডফিল্ডে এনে মহেশের জায়গায় কিন্তু আমরা বিষ্ণুকে একবার দেখে নিতে পারি। ঠিক আছে, আমি জিকসান সিংকে এই কারণেই রাখছি কেন মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে দুটো প্লে মেকিং বল হোল্ডিং মিডফিল্ডার নিয়ে খেলা কিন্তু একটু রিস্কি হয়ে যাবে। সেক্ষেত্রে রাশিদ কিন্তু একা সিডিএম হিসাবে তাকে খেলতে হবে, কিন্তু জিকসানকে যদি আমরা রাখি আমি মনে করি জিকসান একটু সিডিএম হিসাবে খেললে রাশিদও কিন্তু একটু অ্যাটাকিং মোডে চলে যেতে পারবে। সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষে সেটা আমি মনে করি অনেক বেশি কার্যকারিতা পাবে আর অনেক বেশি কার্যকরী হবে ব্যাপারটা। ঠিক আছে, এবার আমি অপশান 3 হয়ে গেল, এবার আমি অপশান 4-এ যাচ্ছি। অপশান 4 কি হতে পারে? অপশান 4 হতে পারে সেই 1-2-1ই থাকছে কিন্তু এখানে মিডফিল্ডে ফরেনার চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম? গোলে গিল, রাকিব, সিবিলে, আনোয়ার এবং তার সঙ্গে থাকছে জয়গুপ্তা এবং মিডফিল্ডে যেটা হচ্ছে মিগুয়েলকে এখানে বসিয়ে রাখা হচ্ছে, তার জায়গায় খেলবে মহেশ সিং এবং বাদবাকি সাউল ক্রেসপো অ্যান্ড রাশিদ এবং সেক্ষেত্রে আপফ্রন্টে থাকবে বিষ্ণু ডান দিকে, বাদিকে বিপিন এবং মাঝখানে হামিদ আদাদ। তো এই যে টিম কম্বিনেশন আমি মনে করি কিন্তু এটাও কিন্তু একটু রিস্কি প্রপোজিশন হতে যাচ্ছে। কেন উইদাউট মিগুয়েল ফার্স্ট 11 আমি মনে করি এই সিজনে ইস্টবেঙ্গল হতে পারে না। মিগুয়েল এমন একজন ফুটবলার, সে হচ্ছে বল হোল্ডিং
এবং সে বল হোল্ড করে 30-40 গজ কিন্তু বলটা ক্যারি করে নিয়ে যেতে পারে, বলটা ক্যারি করে নিয়ে সে থ্রু পাস বাড়াবে, না হলে সে কিন্তু গোলে শট মারতে পারে। এই যে ওর যে গুণগুলো রয়েছে, তো মৃগেলকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে মাঝ মাঠে আমরা যে বল হোল্ড করে খেলার যে গল্পটা বলছি সেটাই কিন্তু ব্যাঘাত হবে। কেন, আমরা যদি মিগুয়েলের কাজটা মহেশকে দিয়ে করাতে চাই সেটা কিন্তু সেইভাবে হবে না। কেন, প্রথম কথা হচ্ছে মিগুয়েলের বডি একটা অ্যাডভান্টেজ আছে, সে বডিটা শিল্ড করে অনেকটা তার প্রতিপক্ষ প্লেয়ারকে ডান দিকে ডান কনুই দিয়ে আটকে রেখে সে কিন্তু বাদিক দিয়ে এগিয়ে যায়। তা বডি বিল্ড আপটা মহেশের থেকে একটু ভালো, তার বল ক্যারি করার ক্ষমতা বা ড্রিবল করার ক্ষমতা বা স্কিল বলুন মহেশের থেকে অনেক বেশি ভালো। তো সেদিক থেকে দেখতে গেলে যদি এই অপশান 4টা কিন্তু আমি মনে করি খুব রিস্কি প্রপোজিশন হয়ে যাবে ইস্টবেঙ্গল টিমের পক্ষে। উইদাউট মৃগেল ইস্টবেঙ্গল টিম কিন্তু ভাবাই যায় না। আমরা উইদাউট রশিদ খেলে দেখেছি এর আগের ডার্বিতে, সেখানে কিন্তু আমরা ভালো পারফরমেন্স করেছি এবং সেখানে কিন্তু মৃগেল একটা অসাধারণ গেম মানে দিয়েছিল আমাদের, এবং খুব ভালো ফুটবল উনি খেলেছিলেন। তো মৃগেলকে ছাড়া কিন্তু ইস্টবেঙ্গল টিম ভাবাই যায় না। তো সেই দিক থেকে দেখতে গেলে অপশান 4ও আমার কাছে একটা রিস্কি প্রপোজিশন হয়ে যাচ্ছে। এবার আমরা যদি আসি অপশান 5, অপশান 5-এ একই জিনিস থাকছে 1-2-1। এখানে আমি সাউল ক্রেসপোকে বাইরে রাখছি, সাউল ক্রেসপোর জায়গায় মহেশ আসছে, আর মহেশের জায়গায় বিষ্ণু, হামিদ অ্যান্ড বিপিন, বাদবাকি টিম সেম থাকছে। খালি সাউল ক্রেসপোর জায়গায় আমি একটা প্রপোজিশনে যেমন জিকসান সিনকে রেখেছিলাম, সেখানে জিকসান সিনও থাকবে না, সাউলের জায়গায় থাকবে মহেশ এবং মহেশের জায়গায় চলে আসবে বিষ্ণু, বাদবাকি টিম প্লেয়ার সেম থাকবে। তো এটাও কিন্তু একটা অপশান হতে পারে, কিন্তু এটা আমি মনে করি অনেকটা বেশি অ্যাগ্রেসিভ প্রপোজিশন হয়ে যাবে, কেন দুটো অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেলতে হবে, রাশিদ সেক্ষেত্রে একা হয়ে যাবে মাঝ মাঠে। যেহেতু মোহনবাগানের আপফ্রন্টে 3-4 জন খুব ভালো মানের প্লেয়ার রয়েছে, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মাঝ মাঠটা আমাদের একটু জমাট বেঁধে খেলতে হবে এবং সেখানে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের একটা বড় কার্যকারিতা থাকবে। তো আমি আপনাদের সামনে 5টা অপশানই তুলে ধরলাম এবং আমি স্ক্রিনও একে একে আপনাদের সেইভাবে দেখিয়ে দেবো 5টা অপশানই। তো আপনারা এই 5টা অপশানের থেকে আপনাদের পছন্দের অপশানটা আমাকে পাঠান, SMS করুন বা চ্যাট করে জানান যে কোনটা আপনাদের পছন্দের অপশান বা কোন টিম কম্বিনেশনটাকে আপনারা বেছে নিতে চান। তো এবার আমি অস্কার বুজোর প্রসঙ্গে আসি। এই ম্যাচটা কিন্তু অস্কার বুজোর কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। কেন, এই যে খালি ডার্বি জেতাই নয়, এটা এমন একটা ম্যাচ যেখানে ম্যাচটা জিতলে একসঙ্গে ডার্বি জেতা এবং ট্রফি জেতা দুটোই একসঙ্গে হবে। এর আগে কিন্তু উনি ডার্বি জিতেছেন কিন্তু ট্রফিটা ঘরে আনতে পারেননি, সেমিফাইনালে কিন্তু হারতে হয়েছে এবং আশা করি সেই হার থেকে শিক্ষা নেবে পুরো টিম এবং আমাদের কোচ, এবং সেইভাবে উনি ম্যাচ রিডিং করে সেইভাবে টিমটা নামাবেন এবং টিম পরিচালনা করবেন। তো আমি আবারও বলছি এই ম্যাচটা কিন্তু অস্কার বুজোর কাছে একটা গুরুত্বপূর্ণ এবং অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। কিছুদিন আগে লাস্ট ম্যাচে আমাদের একজন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, উনি বলেছিলেন যে এই আইএফএ শিল্ডের ফাইনালটা যদি ডার্বি হয় সেটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, খালি প্লেয়ারদের কাছে না, ক্লাব কর্মকর্তাদের কাছে, কোচের কাছে, সবার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ম্যাচটা। এটা আপনারা বুঝতে পারবেন ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে চ্যাম্পিয়ন হয়, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই বিকাশ পাজি কেন এই কথাটা বলেছিলেন। তো সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে যাচ্ছে, বিশেষ করে অস্কার বুজোর জন্যে। আমি মনে করি এটা ওনার অগ্নি পরীক্ষা, ওনাকে খুব ভেবেচিন্তে টিম নামাতে হবে, যেটা ওনার কিন্তু খুবই মানে রাতের ঘুম চলে যাওয়ার মতো যে উনি কাকে মাঠে নামাবে। তবে আমার দৃঢ় বিশ্বাস উনি বেস্ট 11কেই মাঠে নামাবে, যারা নাকি মাঠে নেমে তাদের সেরাটা উজাড় করে দেবে, উনি সেই টিমই নামাবেন আমি মনে করি। এবং আমার মতে কোনো পরীক্ষা নিরীক্ষায় বড় ম্যাচে না যাওয়াই উচিত।
একটা 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 কি বলবো ওজনদার ফার্স্ট 11 নামাও, তারপর দরকার হলে তুমি তোমার ম্যাচের পরিস্থিতি সিচুয়েশন অনুযায়ী তুমি টিম প্লেয়ার চেঞ্জ করো, সেটা বুদ্ধিমানের কাজ হবে, র্যাদার কোনো ঝুঁকি নিয়ে কোনো ডিসিশন নেওয়া। তো আশা করব এই ম্যাচটা খুব একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে যাচ্ছে। চলুন আমরা সবাই যাই, মাঠ ভরাই, এবং এখানে কিন্তু আইএফের একটা মহৎ উদ্দেশ্য রয়েছে। এখান থেকে ভিআইপি বক্সের যে টিকিট সংগৃহীত হবে, টাকা সংগৃহীত হবে টিকিট বিক্রি করে, সেই টাকাটা কিন্তু উত্তরবঙ্গে যে ডিজাস্টার হয়েছে, বিপর্যয় হয়েছে, সেখানে দান করা হবে। এটা কিন্তু একটা মহৎ উদ্দেশ্য। তো চলুন, সকলেই চলুন, মাঠ ভরান, এবং এটা যে বাঙালির সেরা ফুটবল আবার একবার প্রমাণ করে দিন। তবে আমি সবার কাছে বিনীত অনুরোধ করব যে ম্যাচটা যেন শান্তিপূর্ণভাবে শেষ হয়, এবং এখানে কোনো রকম দুপক্ষর সমর্থকরা যেন কোনো রকম উত্তেজনা বা কোনো রকম মানে মারামারি বা ধরুন এই ধরনের কোনো কিছুতে এটা জড়িয়ে না পড়ে। এটা একটা ফুটবল খেলা, এবং এই খেলাটাকে ঘিরে আমরা সবাই আনন্দ পাই, আমাদের আনন্দ দেয়। এক পক্ষ হারবে, এক পক্ষ জিতবে, এটা খেলার নিয়ম। তো তাই বলে খেলার পরে কোনো রকম মানে কি বলবো, কোনো রকমভাবে কোনো উত্তেজনাপূর্ণ বা কোনো উত্তেজক কথাবার্তা বা কোনো ফাঁদে পা না দেওয়াই ভালো। এটা আমার দুপক্ষের সমর্থকদের কাছেই আমার আবেদন রইল। তো আশা করি আমরা একটা উত্তেজক ম্যাচ দেখতে যাচ্ছি আগামীকাল। তো চলুন আমরা কালকে মাঠ ভরাই, এবং কালকে একটা উত্তেজক ম্যাচ আমরা দেখি সবাই মাঠে বসে। তো নমস্কার, আজকের ভিডিওটা এইটুকুনি। শুভরাত্রি, ভালো থাকবেন।